সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দ্রুতই দেশে ফিরে নির্বাচনের অংশ নেয়ার ঘোষণা তারেক রহমানের, বললেন ৭১-এ বিতর্কিত ভূমিকার জবাব দিতে হবে জামায়াতকেই। 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। চলছে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ। বরিশালের ডিসি লেক শত বছরের ঐতিহ্য। লেকের পাড়ে গাছের ছায়ায় সময় কাটে অনেকের, কিন্তু কেউ কেউ শহরের যান্ত্রিকতা কাটিয়ে স্বস্তি খুঁজে পায় যেই প্রকৃতির সান্নিধ্যে, সেখানে সম্প্রতি লেকের পাড়ে দেয়াল নির্মাণ শুরু করেছে প্রশাসন। এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়া নিয়ে জটিলতা, মূল বিরোধ দলের নাম ও নেতৃত্ব নিয়ে চলতি সপ্তাহে শীর্ষ পর্যায়ে আবারও বৈঠক। এবার শুনবেন বিস্তারিত। প্রায় ১৭ বছর নির্বাসিত জীবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮-এর নির্বাচনের পর সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হওয়া হয়ে ওঠেনি আর। পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ বিরতি শেষে প্রথম আনুষ্ঠানিক এবং ভার্চুয়াল সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত ১৭ বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। বিবিসি বাংলাকে দেয়া সেই সাক্ষাৎকারের প্রথম পর্বে উঠে আসে অতীত, বর্তমান আর ভবিষ্যতের রাজনীতি প্রসঙ্গ। নেতাকর্মী থেকে শুরু করে দেশের জনগণের বহুল আকাঙ্ক্ষিত দেশে ফেরা ঘিরে জমা প্রশ্নের জবাব দেন তারেক রহমান। উড়িয়ে দেননি নিজের নিরাপত্তা সংক্রান্ত শঙ্কার কথাও। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি। আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে? জি, ইনশাল্লাহ। জুলাই অভ্যুত্থানের শুরু থেকে শেষ অবধি নানাভাবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানান ভার্চুয়ালি যোগাযোগ ছিল আন্দোলনকারীদের সঙ্গে, তবে নিজেকে জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে ভাবতে নারাজ তিনি। বলেন প্রতিটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে এই আন্দোলনে, যার প্রেক্ষাপট তৈরি হয়েছে বহু বছর ধরে। এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে? অবশ্যই নয়। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সরকার সব রকম উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আসন্ন নির্বাচন ঘিরে জামায়াত ইসলামী আলাদা জোট করলেও তাতে বিএনপির উদ্বেগের কিছু নেই বলেও মনে করেন তারেক রহমান। প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? স্বৈরাচার যেই হত্যাগুলো করেছে, এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা, ঠিক একইভাবে ৭১ সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে, তাহলে তাদের জবাব তারাই দিবেন, ওটা তো আর আমি দিতে পারবো না। নিজের অনুপস্থিতিতে ঘর ছাড়া হওয়া ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু, শারীরিক আর মানসিক নির্যাতনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানোর কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন এ কেবল একটি পরিবারের চিত্র নয়, গোটা দেশে নিপীড়নের এমন অসংখ্য উদাহরণ রয়েছে। তাই সকল হত্যা, গুম, খুনের বিচারের দাবি জানান তিনি। এই সকল অন্যায়, এই সকল হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটি আইনের কথা। দল হিসাবে তারা যদি অন্যায় করে থাকে, তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। বিএনপির শাসনামলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য পূর্ববর্তী আওয়ামী লীগের শাসনামলকে দায়ী করেন তারেক রহমান। বলেন জনগণ সুযোগ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দল ও সরকার আলাদা ভূমিকা রাখবে। পুলিশিং তো রাজনৈতিক দলের কাজ না, পুলিশিং করার দায়িত্ব সরকারের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার উপর তাঁর রাজনীতি কিংবা নির্বাচনে ভূমিকা রাখা নির্ভর করে বলে জানান তারেক রহমান। আর রাজনীতি কখনো উত্তরাধিকার কিংবা পরিবার কেন্দ্রিক নয়, বরং সমর্থন ঘিরে হয় বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওনার শারীরিক
সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। প্রক্রিয়া হবে সেটি নিয়ে আলোচনা চলছে এখনো পর্যন্ত, যদিও আমরা জানি যে জুলাই যে সনদ চূড়ান্ত করা হয়েছে সেখানে 11টি ডিসেন্ট রেখে অর্থাৎ আপত্তি রেখে সেই সনদটি করা হয়েছে। তবে সেই সনদের উপরেই মূলত আলোচনা চলছে যে কীভাবে বাস্তবায়ন হবে। এখানে 2টি প্রস্তাব এখন পর্যন্ত আছে। তার আগে আরেকটি বিষয় জানিয়ে রেখে, গণভোটের ব্যাপারে কিন্তু প্রায় সবগুলো দলে কিন্তু একমত। এখানে বিএনপি বলেছে যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য সবে একমত হবে এবং স্বাক্ষর করবে, এবং তারপর 106 অনুচ্ছেদ অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হবে এই বিষয়ে, এবং যে এই বিষয়ে কোনো রকম গণভোট নেওয়া যায় কিনা। তখন সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সরকার একটি গেজেট প্রকাশ করবে, যেহেতু গেজেটে গেজেট প্রকাশ করে তারপর হচ্ছে গণভোটের আয়োজন করা যায়। এটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের কি প্রক্রিয়া, যেটি বিএনপির প্রস্তাব। কিন্তু জামাতের পক্ষ থেকে যে প্রস্তাবটি দেওয়া হয়েছে বলেছেন যে, প্রথমত বিএনপির প্রস্তাবের পক্ষে তারা বলেছেন যে এতে করে আসলে যদি সুপ্রিম কোর্টের 106 মতামত নেওয়া হয়, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু এই মতামতটি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সুপ্রিম কোর্টের স্বয়ং এই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, যে কেউ হাইকোর্টের রিট করতে, সুপ্রিম কোর্ট একটা অস্বস্তিকর বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যেতে পারে। সুতরাং তাদের প্রস্তাব হচ্ছে যে একটি সংবিধান আদেশ জারি করে বাস্তবায়ন প্রক্রিয়া, যে এই প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে, সংবিধান আদেশ জারি করা হবে এবং এই সংবিধান আদেশটি গণভোটের মাধ্যমে সাধারণ জনগণের অনুমোদন অর্থাৎ নেওয়া হবে। সেক্ষেত্রে দেখা গেল যে পরবর্তীতে নির্বাচিত যে সংসদে আসবে, সেই নির্বাচিত সংসদে এসে এইটি বৈধতা দেওয়া হবে এবং বাধ্যবাধকতাও থাকবে যে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মূলত এই 2টি প্রস্তাবের উপরেই কিন্তু আলোচনা বিতর্ক চলছে। দেখা যাক, 2 দিন বৈঠক হবে আজকে এবং 7 তারিখ বৈঠক। বরিশালের ডিসি লেক শত বছরের ঐতিহ্য। লেকের পাড়ে গাছের ছায়ায় সময় কাটে অনেকের, কিন্তু কেউ কেউ শহরের যান্ত্রিকতা কাটিয়ে স্বস্তি খুঁজে পায় যেই প্রকৃতির সান্নিধ্যে, সেখানে সম্প্রতি লেকের পাড়ে দেয়াল নির্মাণ শুরু করেছে প্রশাসন, যার প্রতিবাদে সোচ্চার বরিশালবাসী হয়েছে মামলাও। জেলা প্রশাসন বলছে, লেকটিকে কেন্দ্র করে যে অসামাজিকতা চলছে তা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে মাত্র। 1896 সালে বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক নির্মাণ করতে গিয়ে পাশেই তৈরি করা হয় একটি জলাশয়। কালের বিবর্তনে সেই জলাশয়টি পরিচিতি পেয়েছে ডিসি লেক হিসেবে। নগরবাসীর কাছে বিনোদনের অন্যতম কেন্দ্র এটি। লেকের স্বচ্ছ পানি, দক্ষিণা বাতাস আর শতবর্ষী গাছের ছায়া, প্রকৃতির এমন সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। তবে সম্প্রতি লেকটি কংক্রিটের দেয়ালে আবদ্ধ করার কাজ শুরু করেছে নগর ও জেলা প্রশাসন। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এখানে আসে মানুষ যে উপভোগটা করতো সেটা হয়তো আগের মতো করবে না। এখানে একটু বসি, হয়তো বা একটু কথা বলি বা চায়ের আড্ডা থাকে, আসলে ওইটা আসলে মিসিং হয়ে যাবে। দেয়াল নির্মাণ বন্ধে মানববন্ধন, স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন সহ সচেতন নাগরিকরা। ওয়ালটি করা হচ্ছে, আমরা মনে করি এটা জনগণের স্বার্থের পরিপন্থী একটি কাজ। শহরে মানুষ ইট পাথরের মধ্যে থাকে, সেখানে যদি প্রকৃতির ছোঁয়া না থাকে তাহলে শহরের মানুষ তো জীবনযাপন করতে পারবে না। কোনো সমস্যা হলে প্রশাসন দেখবে, পাহারা দেবে। ওটা বেড়া দেবে কেন? জলাশয় উন্মুক্ত থাকতে হয়, এটা পরিবেশের কথা। জেলা প্রশাসক বলছেন, রাতের অন্ধকারে লেকের আশেপাশে চুরি, ছিনতাই, মাদক ও অসামাজিক কার্যকলাপ বেড়েই চলছে। তাই লেক এলাকায় অপকর্ম ঠেকাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাস্ট ফেন্সিং করার জন্য যেটুকু মানে ইট গাঁথনি দরকার সেটুকু দিচ্ছে, ওয়াল হচ্ছে না। এটা একটা ভুল তথ্য, ওয়াল হচ্ছে না। রাতের বেলা এখানে ছিনতাই হয়, মাদকের একটা আড্ডা হয় এবং এই কিছু অসামাজিক কাজও আমরা দেখি। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। জনস্বার্থে মামলা করেছেন এক আইনজীবী। উনি যে কারণ যেগুলো দেখিয়েছেন সেই কারণগুলো নির্ণয় করে তার ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু উন্মুক্ত জায়গা, জলাশয় ভরাট বা দেওয়াল নির্মাণ ওনার আইনগত অন্যায় করেছেন। মামলায় আনিত অভিযোগ তদন্ত করে কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এই মঞ্চ থেকে শপথ করতে চাই, 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের হাত ধরে জন্ম নেয়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তার আগে 2018 সালে কোটা সংস্কারের দাবিতে এমনই এক আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের দল গণ অধিকার পরিষদ।
লক্ষ লক্ষ শিক্ষার্থী রাজপথে আন্দোলন করছে। তরুণদের নেতৃত্ব দেয়া দল দুটি একীভূত হচ্ছে রাজনীতির মাঠে এমন আলোচনা চলছে মাসখানেক ধরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আহত হওয়ার পর থেকেই। এর মধ্যেই হয়েছে একাধিক বৈঠকও, দুই দলের শীর্ষ নেতারাও ইতিবাচক। তবে আলোচনা আটকে যায় বেশ কয়েকটি বিষয় নিয়ে। একীভূত হওয়ার পর দলের নাম, নেতৃত্ব কাঠামো আর সাংগঠনিক অবস্থান নিয়ে হয়নি সিদ্ধান্ত। এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে দেয়া নেতাদের বক্তব্য ঘিরেও তৈরি হয় বিভেদ। গণ অধিকার পরিষদ এত দুর্বল দল না যে এনসিপিতে যুক্ত হবে। আমাদের উদারতা এবং আন্তরিকতা ছিল যে আমরা দুটি দল মিলে আমরা বড় একটি নতুন দল হব। এখন যারা মনে করছে যে এই দুটি দলকে আমরা এক করতে দিব না, আমরা মনে করি তারা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছে। 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণরা চায় একীভূত হলেও দল পরিচালিত হবে এনসিপি নামেই। তবে গণ অধিকার পরিষদের মূল আপত্তির জায়গা এখানেই। আমরা চাই যে এটা নামটা, যেহেতু আমরা নিবন্ধন পেয়েছি, ফলে এনসিপি থাকবে এবং তারা যদি এখানে আসে তাদেরকে কিভাবে সাংগঠনিক কাঠামোর মধ্যে আমরা জায়গা করে দেব, সম্মানজনক পদ সহ, যেহেতু নুরুল হক নূর একটা অন্য দলের প্রধান, সেটা ছেড়ে এখানে আসবেন। তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা বাকি আছে, এই কারণে আলোচনাটা একটা জায়গায় এসে স্টাক হয়ে গেছে। আলোচনা চলার মাঝখানে কিছু দুষ্টু নেতা, অপরিপক্ক নেতা, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়ার সামনে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে এবং এরপরে যেটি হয়েছে যে আমাদের নেতৃবৃন্দ তারা কিন্তু ক্ষুব্ধ। কদিন আগে চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূর। আর জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও। দু একদিনের মধ্যে আবারও আলোচনায় বসবেন শীর্ষ নেতারা। হয়তো সপ্তাহখানেকের মধ্যে আবার বসবো, কথা বলবো এবং আমি আশাবাদী যে এই দুটি তারুণ্যের শক্তি আজ হোক, কাল হোক বা ভবিষ্যতে হোক, তারা এক জায়গায় আসবে। আলোচনাটা এগিয়ে নিচ্ছি। আমার ধারণা যে আমরা এই মাসের মধ্যে এটার একটা পরিণতি